জিনোম রেপ্লিকেশন এখান থেকে আমরা স্টার্ট করি আবার। যে নরমালি ডিএনএ ভাইরাস হচ্ছে তারা রেপ্লিকেট করবে নিউক্লিয়াসে, কিন্তু একটা মতো ভাইরাস যেটা রেপ্লিকেট করবে হচ্ছে মানে আউটসাইড দ্য নিউক্লিয়াস, সেটা হচ্ছে আমার পক্স ভাইরাস। পক্স ভাইরাসটা একমাত্র ডিএনএ ভাইরাস যেটা রেপ্লিকেট করবে সাইটোপ্লাজমে, বাকি সকল মানে ডিএনএ ভাইরাস হচ্ছে রেপ্লিকেট করবে হচ্ছে আমার নিউক্লিয়াসে। এবার হচ্ছে আমার এই যে সকল এই ডিএনএ ভাইরাসের সকল জিনোমই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, শুধুমাত্র পার্ভো ভাইরাস এরা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড। মানে এই জেনারেল বায়োলজির এইসব শর্ট প্রশ্ন ধরে যে বলে কি এই এই নিউক্লিয়াস ডিএনএ ভাইরাস গুলো রেপ্লিকেট হয় কোথায়, স্যার নিউক্লিয়াসে। তাহলে সবগুলো সবাই কি নিউক্লিয়াসে হয়? ওকে না স্যার, পক্স ভাইরাসটা হবে সাইটোপ্লাজমে। তা ডিএনএ ভাইরাসটা কি রকম, সিঙ্গেল স্ট্র্যান্ডেড না ডাবল স্ট্র্যান্ডেড? স্যার এটা ডাবল, মেইনলি ডাবল ভাইরাস, সেটা হচ্ছে আমার সিঙ্গেল স্ট্র্যান্ডেড। একইভাবে সকল আরএনএ ভাইরাস রেপ্লিকেট করবে সাইটোপ্লাজমে, শুধুমাত্র ওই রেট্রোভাইরাস আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এরা রেপ্লিকেট করবে হচ্ছে আমার নিউক্লিয়াসে। আর আরএনএ ভাইরাসটা হচ্ছে, আরএনএ ভাইরাস হচ্ছে এরা ম্যাক্সিমামই হচ্ছে মানে মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, শুধুমাত্র হচ্ছে রিও ভাইরাস। রিও ভাইরাস হচ্ছে রোটা ভাইরাস, রিও ভাইরাসের ফ্যামিলি, রোটা এক্সাম হচ্ছে রোটা ভাইরাস। রোটা ভাইরাসটা হচ্ছে আমার ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ। তাহলে এখানে টোটাল 4টা কথা। সকল মানে সকল ভাইরাস, ডিএনএ ভাইরাস রেপ্লিকেট করবে হচ্ছে নিউক্লিয়াসে, আর আরএনএ ভাইরাস রেপ্লিকেট করবে সাইটোপ্লাজমে। ডিএনএ ভাইরাসের এক্সেপশন হচ্ছে আমার পক্স ভাইরাস, আর আরএনএ ভাইরাসের নিউক্লিয়াসে করবে যেটা হচ্ছে আমার রেট্রোভাইরাস আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর ডিএনএ ভাইরাস গুলো ডাবল স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাম, শুধুমাত্র পক্স ভাইরাস পার্ভো ভাইরাস বাদে ওরা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। আর আরএনএ ভাইরাস সবাই হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, শুধুমাত্র ওই রোটা ভাইরাস শুধুমাত্র ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আরএনএ। এবার হচ্ছে ওই আমি আগে একটু আগে বলছি যে রিভার্স ট্রান্সক্রিপ্টেস বা পলিমারেজ, মানে পলিমারেজ এনজাইম যেটা আসে, আমি রিভার্স ট্রান্সক্রিপ্টেস এই কথাটা আসি। এই কথাটা হচ্ছে যখন তুমি সিস্টেমিক বায়োলজি পড়বা, সিস্টেমিক বায়োলজির ক্ষেত্রে হেপাটাইটিস বি আর হচ্ছে এইচআইভি এই দুই জায়গায় এই টার্মটা পাবা, রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এখন রিভার্স ট্রান্সক্রিপ্টেসটা কি আমি বলি, মানে নরমালি যে আরএনএ ভাইরাস, যদি আরএনএ থেকে আমার নরমালি আরএনএ থেকে আরএনএ হবে, আরএনএ থেকে তো ডিএনএ হওয়া সম্ভব না, কিন্তু যদি রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটা থাকে তাহলে যাকে বলি আমি আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, এইটাকে হচ্ছে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেস। মানে এইখানে কাজ আরএনএ থেকে ডিএনএ যখন তৈরি হবে ডাবল স্ট্র্যান্ডেড আর ডিএনএ, এই প্রসেসটাকে কাজ করবে হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ বা রিভার্স ট্রান্সক্রিপ্টেস। পরে এখান থেকে ডিএনএ থেকে আবার এমআরএনএ তৈরি হতে পারে, কিন্তু এই প্রসেসটা প্রথম যে কাজ করবে এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এখন হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস থাকে কিসে কিসে, এইচআইভি থাকবে, হেপাটাইটিস বি ভাইরাসে থাকবে। এখন স্যার একটা ভাইভাতে তুমি যখন ওই যে সিস্টেমিক পড়বা তখন দুইটা ছবি পাবা, কিন্তু এখানে শর্টে যেটা ভাই সারা যেভাবে জিজ্ঞেস করে যে এই যে এইচআইভি আর হেপাটাইটিস বি ভাইরাস, এই ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপ্টের পার্থক্য কি, বলবো স্যার এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপ্টেস কাজ করবে ফার্স্টে, মানে যেহেতু এইচআইভি একটা আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসে ফার্স্টে রিভার্স ট্রান্সক্রিপ্টেস কাজ করে একটা ডিএনএ তৈরি, পুরো এরকম আরএনএ রিভার্স থেকে কাজ করে একটা ডিএনএ তৈরি হবে, ডিএনএ তৈরি হবে ওইখান থেকে আবার একটা এমআরএনএ তৈরি হবে, এটা হয়ে থাকে এইচআইভি তে। কিন্তু যেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, এটা যেহেতু একটা ডিএনএ ভাইরাস, এর প্রথমে একটা ডিএনএ তৈরি হবে, ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হবে, ওই আরএনএ এর উপর আবার রিভার্স ট্রান্সক্রিপ্টেস কাজ করবে, করে আবার আরেকটা মানে আরএনএ আবার ওখানে আরেকটা ডিএনএ তৈরি করবে। এটা হচ্ছে হেপাটাইটিস বি এর রিভার্স ট্রান্সক্রিপ্টের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমি বলবো যে স্যার এই হেপাটাইটিস এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপ্টেস কাজ করে ফার্স্টে কাজ করবে, আর এই হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কাজ করবে লাস্টে। আমি একটু ফিগারটা দেখাই, দাঁড়াও তাহলে আরো ক্লিয়ার হবে। ভাইয়া সরাসরি তো হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ থেকে এমআরএনএ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি বলতেছি কাহিনী, একটু দাঁড়া 1 মিনিট দাঁড়া, দেখাচ্ছি ওটা বলতেছি। এই দেখো যেটা হচ্ছে আমার এইচআইভি ক্ষেত্রে যে আর্লি এখানে কাজ করবে হচ্ছে রেট্রোভাইরাস যে ডিএনএ কি বলে যে রিভার্স ট্রান্সক্রিপ্টেস, আর যেটা হচ্ছে এই যে হেপাটাইটিস বি ক্ষেত্রে এখানে কাজ করবে, লাস্টে কাজ করবে। এখন যে কথাটা হচ্ছে আগে হেপাটাইটিস বি তো ডিএনএ কেন আগে করে না, হেপাটাইটিস বি হচ্ছে ওর যে জিনোমটা থাকে ডিএনএটা ওটা ইনকমপ্লিট থাকে, ওটা হচ্ছে ওটা লেখবা পার্শিয়ালি সার্কুলার থাকে, ফুল সার্কুলার থাকে না। ওদের যে ফুল মানে ফার্স্টে ওদের এরকম ফুল সার্কুলার হতে হবে, তার মানে ওদের ফুল সার্কুলার না হওয়া পর্যন্ত ওদের হচ্ছে এই রেপ্লিকেশন প্রসেসটা হবে না। তাই ওদের এরকম মানে ফুল সার্কুলার হতে হলে ওদের আগে রিভার্স ট্রান্সক্রিপ্টেস হয়ে মাধ্যমে একটা আরএনএ তৈরি মানে ই করে তারপর ওদের এটা মানে অ্যাকশন করতে হবে। ওদের মিসিং ওদের যখন তুমি হেপাটাইটিস বি তে পড়বা দেখবা লেখা আছে এরা ইনকমপ্লিট সার্কুলার। তাই কমপ্লিট সার্কুলার হতে গেলে ওই পরে ওদের হচ্ছে এই বলে রিভার্স ট্রান্সক্রিপ্টটা কাজ হয়। যখন তুমি হেপাটাইটিস বি পড়বা ওখানে দেখবা লেন্সে কিছু ছবি আছে এইচআইভি, ওখানে ওই ছবি দেখলে ওটা দেখবা ক্লিয়ার হবে।
এবার হচ্ছে রিলিজ অফ ভাইরাস। এই ভাইরাসটা সাধারণত নর্মাল যারা নন এনভেলপ এরা হচ্ছে ডাইরেক্ট সেল মেমব্রেন রাপচার করে বের হয়ে যাবে, এটা নন এনভেলপ ভাইরাস ক্ষেত্রে। কিন্তু রাপচার যেটা হচ্ছে আমার এই এনভেলপ ভাইরাস, আমি আগেই বলছিলাম এর একটা প্রসেসের মাধ্যমে বের হয় যেটা হচ্ছে বার্ডিং। শুধুমাত্র এরা এই এনভেলপটা পায় হচ্ছে, আমি আগে বলছিলাম যেটা পায় সেল আউটার মেমব্রেন থেকে, মানে ক্যাপসিড থেকে। শুধুমাত্র হারপিস ভাইরাস ওদের এই মেমব্রেনটা আসবে নিউক্লিয়ার মেমব্রেন থেকে। এই থেকে যে প্রসেসটা, এই যে ধরো এই যে একটা ভাইরাস, এর আস্তে 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 এসে এই একটা এখানে যে এক্সক্যাভেশন হয়ে হয়ে একটা মেমব্রেন তৈরি হবে, এটা হচ্ছে এই বার্ডিং প্রসেস। এই ছবিটা দেওয়া আছে এখানে। এবার আছে ক্লাসিফিকেশন, এতক্ষণ ধরে যা বলছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন দুটো ভাগে ভাগ করা হয়, ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। আর এনভেলপ উপর বেসিস করে করা হয় এনভেলপ আর নন এনভেলপ বা নেকেড। এই যে ক্লাসিফিকেশনটা, প্রথমে হচ্ছে আমি ডিএনএ ভাইরাসের ক্লাসিফিকেশন। ডিএনএ ভাইরাস দুটো ভাগে ভাগ করা হয়, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড। আমি বলছি সিঙ্গেল স্ট্যান্ডার্ডের মধ্যে একটা এক্সাম্পল আছে পারভো ভাইরাস, আর ডাবল স্ট্যান্ডার্ডের মধ্যে বাকিগুলো কি কি আছে। নেকেড ভাইরাস দুটো ভাগ করি, এনভেলপ নেকেড হচ্ছে অ্যাডেনো ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, পলিওমা ভাইরাস। আর এনভেলপের মধ্যে হেপার্ট। হেপার্ট এটা আমাদের মেডিকেলে আমরা সারা ইউজ করতাম হেপার্ট না, কিন্তু আমি ইউটিউবে দেখছি ইউটিউবে বিভিন্ন বিদেশিরা ইউজ করে এটা হেপার ডিএনএ ভাইরাস। না আসল যে উচ্চারণটা কি আমি নিজেও জানি না, এক একজন এক একটা বলে। হেপার্টনা ভাইরাস, এখানে হারপিস ভাইরাস, পক্স ভাইরাস। যেহেতু আমাদের মেডিকেল অন্য মাংস মেডিকেল হেপার্ট না বলে হেপার্ট নাই বলবা। আর যে রেড দেখো, মানে রেড বোঝাচ্ছে আইকোসাহেড্রাল সিমেট্রি, আর ব্ল্যাক যারা ব্ল্যাক হচ্ছে আমার হেলিক্যাল। তাহলে ব্ল্যাক একটা মাত্র ব্যাকটেরিয়া যেটা হচ্ছে ভাইরাস, মানে ডিএনএ ভাইরাস যারা হচ্ছে হেলিক্যাল, এটা হচ্ছে পক্স ভাইরাস। বাকি সবাই হচ্ছে আইকোসাহেড্রাল। আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড সাধারণত একই হয়ে আসছে, যেটা হচ্ছে পারো ভাইরাস। এখন কিছু এক্সাম্পল লাগে যে পারো ভাইরাস গ্রুপের মধ্যে কারা কারা আছে। পারো ভাইরাস ওটাই ভাইয়া যে পক্স পক্স ভাইরাস। ভাইরাস কমপ্লেক্স হবে মেবি। পক্স মানে কি, মানে এটা মানে কি না না স্মল আমি পক্স বলতেছি, আমি বলা হচ্ছে? আসতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি যে এক্সাম্পলে আসতেছি, এই দেখো প্রথমে হচ্ছে যে পারোভাইরাস আর বি ভাইরাস, প্যাপিলোমা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমরা জানি। হেপাটার মধ্যে একটাই মনে রাখবো, হেপাটাইটিস বি ভাইরাস। আর পক্স ভাইরাসের মধ্যে স্মল পক্স ভাইরাস, চিকেন পক্স না কিন্তু স্মল পক্স। পক্স ভাইরাসের মধ্যে একটাই উদাহরণ হচ্ছে স্মল পক্স ভাইরাস। আর হার্পিস ভাইরাসের মধ্যে আছে দেখবে ভ্যারিস, যে হার্পিস সিমপ্লেক্স, ভ্যারিসিলা জোস্টার, সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন বার। এই যে ভ্যারিসিলা জোস্টার ভাইরাস, এটা হচ্ছে চিকেন পক্স ভাইরাস। আমাদের নরমালি যে চিকেন পক্সটা হয়ে থাকে সেটা হচ্ছে আমার ভ্যারিসিলা জোস্টার দিয়ে, নট পক্স ভাইরাস। স্মল পক্স পৃথিবী থেকে বলা হয় এরাডিকেট হয়ে গেছে মনে হয়। এখন হচ্ছে যেটা ভ্যারিসিলা জোস্টার দিয়ে চিকেন পক্স হয়ে থাকে। একটা প্রশ্নের উত্তর দাও তো, ধরো আমার চিকেন পক্স হয়েছে, তাহলে আমার কি নেক্সট আবার চিকেন পক্স হতে পারে? ভাইয়া হতে পারে কিন্তু সম্ভাবনা কম। না, ভুল। আমার সিঙ্গেলস হবে, চিকেন পক্স হবে না। হ্যাঁ, সিঙ্গেলস বলবা না, বলবা হারপিস জোস্টার হবে। নট জি ভাইয়া, ওই যে যে হার্পিস জোস্টারটাই মানে পারে। হ্যাঁ এটা বলবো, একবার চিকেন পক্স যার হয়ে যাবে তার জীবনে কখনো চিকেন পক্স হবে না। তার নেশা যদি কখনো অ্যাটাক হয় সেটা হচ্ছে হারপিস জোস্টার হবে। হারপিস জোস্টার তুমি বুঝবা কিভাবে? আমার ছবিটা নাই, আমি পরে কারো মেসেঞ্জারে তোমাদের, জি ভাই আছে। আমি তোমাকে আমি দিয়ে দিব, তুমি ওদের দিও হারপিস জোস্টারের ছবিটা। হারপিস জোস্টার ছবিটা মানে এরকম জিনিসটা, মানে ওটা বডির এক সাইডেই হবে, বুঝছো? নাভির রোড থেকে, নাভির রোড দিয়ে যেখানে সাপ্লাই গেছে ওখানে। হ্যাঁ নাভির রোড হবে, কিন্তু যে কোনো একটা ডায়াটোমে হবে আর একটা সাইডে হবে, কখনো বডির সাইডে একসাথে হবে, এক সাইড ইউনিল্যাটারাল। এটা হচ্ছে হারপিস জোস্টার ক্যারেক্টারিস্টিক্স। আর পক্সের যেগুলো বক্সের গুলো ভেসিকল বলে। ভেসিকল মানে হচ্ছে কি, মানে যেগুলো হচ্ছে পানিতে, হচ্ছে ভেসিকল। কিন্তু ভেসিকল থাকতে পারে, সাথে মানে ওই ব্লিস্টারও থাকতে পারে, বড় বড় যে আগুন দিয়ে পুড়ে গেলে বড় বড় ফোসকা হয়, ওরকম হতে পারে। ওইটা গুলো ব্লিস্টার। ছোট হচ্ছে ব্লিস্টারও থাকে, ভেসিকলও থাকে। এবার এইটা হচ্ছে এক্সাম্পল গুলো গেল। এবার আরএনএ ভাইরাসের মধ্যে একই রকম, ওই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ আর ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ। এই পজিটিভ নেগেটিভ একটু পরে আসতেছি, এটা আপাতত মনে রাখার দরকার নেই। আমি বলি সিঙ্গেল দুই ভাগ, এই পজিটিভ বলে দেই। পজিটিভ মানে হচ্ছে এই পজিটিভ পোলারিটি, আর নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ পোলারিটি। এখন পজিটিভ পোলারিটিটা জিনিসটা কি, এটা তুই পরীক্ষায় বলতে পারো ভালো, না বলতে পারলে কোনো সমস্যা নেই। এই পরীক্ষায় সাধারণত এ বলাতে পাস ফেল হবে না। পজিটিভ পোলারিটি হচ্ছে ধর একটা আরএনএ আছে, আরএনএ থেকে যদি ডাইরেক্ট আরেকটা আরএনএ তৈরি হতে পারে, এটা হচ্ছে আমার পজিটিভ পোলারিটি। আর নেগেটিভ পোলারিটি হচ্ছে সে নিজের মানে
তার কারণ থেকে আরেকটা আরএনএ হওয়ার জন্য তার নিজের কোনো ক্যাপাসিটি নেই, তার একটা এনজাইম থাকতে হবে। এটাকে বলা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এটা হচ্ছে নেগেটিভ পোলারিটি। তাহলে কিন্তু যেটা পজিটিভ পোলারিটির ক্ষেত্রে আমার এই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজটা লাগবে না, ওরা ডাইরেক্ট পজিটিভ একটা ধরো একটা আরএনএ আছে, ওখানে আরেকটা সেম আরএনএ তৈরি হয়ে যেতে পারবে। কিন্তু ইসের ক্ষেত্রে ওই যেটা নেগেটিভ পোলারিটির ক্ষেত্রে মানে সেম আরএনএ তৈরি হবে না, উল্টা বেস সিকোয়েন্সে ধরো এ আছে এর জায়গায় টি হবে, জি আছে জি জায়গায় সি হবে, এরকম অল্টারনেট বেসিসে যদি কোনো আরএনএ তৈরি হয় সেটা আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের মাধ্যমে, সেটা হচ্ছে নেগেটিভ পোলারিটি। পজিটিভ পোলারিটি এবার দুইটা ভাগ করা হয়, নেগেটিভ আর হচ্ছে নেকেড আর এনভেলপ। নেকেডের মধ্যে আছে ক্যালসি ভাইরাস, হেপি ভাইরাস, পিকর্না, এইগুলো পরীক্ষা মুখস্থ করতে হবে, কিছু মানে উপায় নাই এগুলা। এনভেলপ মধ্যে আছে করোনা ভাইরাস, ফ্ল্যাভি ভাইরাস, রেট্রো ভাইরাস, টোগা ভাইরাস। আর এনভেলপ মধ্যে অ্যারিনা বুনিয়া, ফাইলো, অর্থোমিক্সো, পারমিক্সো, র্যাবডো। আর ডাবল স্ট্র্যান্ডের মধ্যে একটাই উদাহরণ বলছিলাম রিও উদাহরণ হচ্ছে রোটা ভাইরাস। এখন এই কিছু এক্সাম্পল আছে, পিকো, এটা ইউটিউবে বলতো পিকো আরএনএ, আমি সাদে আমাদের কাছে পিকর্না বলে, কিন্তু আসলে উত্তরটা আমি ডাউট আছে। পিকর্না ভাইরাস মনে করছে পোলিও ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, এই দুটো এক্সাম্পল মনে রাখতে হবে। রাইনো ভাইরাস মনে রাখা দরকার নাই। পিকর্নার মধ্যে পলিও আর হেপাটাইটিস এ। হেপি মানে হেপ ই, তাহলে উদাহরণ হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। রিও ভাইরাস মধ্যে বলছে রোটা ভাইরাস। ফ্ল্যাভি ভাইরাসের মধ্যে ইয়েলো ফিভারটা মনে রাখা, ডেঙ্গু ভাইরাসটা আর হেপাটাইটিস সি, এই দুটো মনে রাখতে হবে। তাহলে পিকর্নার মধ্যে মনে রাখতে দরকার ছিল পোলিও আর হেপাটাইটিস এ, আর এই ফ্লাইভির মধ্যে দরকার বলছি আমি হচ্ছে ডেঙ্গু, হেপাটাইটিস হেপাটাইটিস সি। টোকা ভাইরাসের মধ্যে আছে রুবেলা ভাইরাস আর আর রেট্রো ভাইরাস। এর মধ্যে মনে রাখবো এইচআইভি আর হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। এটা আবার দুটো আছে, HTL1 HTL2 এগুলো পরে। এখন অর্থোমিক্সের মধ্যে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। প্যারামিক্সের মধ্যে মিজলস ভাইরাস, মাউস, সিনসিটিয়াল ভাইরাস। এখন এই যে টোটাল যে ক্লাসিফিকেশন গুলো বললাম, এগুলা ফার্স্টে মুখস্থ করবা না। যখন তোমার টোটাল সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়া হয়ে যাবে তখন তুমি এই ক্লাসিফিকেশনটা পড়বা, দেখবা তোমার কাছে ইজি হবে। তাই ফার্স্টে পড়তে গেলেও কিছু মনেও থাকবে না, পড়ে লাভও হবে না। তাই যখন টোটাল সিস্টেমিক ব্যাকটেরিওলজি তোমার সিস্টেমিক বায়োলজি টোটাল পড়া হয়ে যাবে, টোটাল একটা আইডিয়া হয়ে যাবে, তারপর চেষ্টা করবে এটা মুখস্থ করার, তাহলে এটা সহজে মনে থাকবে। এবার লাস্টের টপিক অ্যান্টিভাইরাল ড্রাগ। এটা মাইক্রোর জন্য খুবই লেস ইম্পর্টেন্ট, দেওয়ার জন্য দিছি। এটা সাধারণত ইসের ক্ষেত্রে আসে, মানে ফার্মাকোলজির ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাকটেরিওলজির ক্ষেত্রে সাধারণত এটা আসে না। সরি, মানে মাইক্রোতে সাধারণত আসে না, ফার্মার ক্ষেত্রে আসে। এখন এই কেন দরকার, মনে করে ইসের ক্ষেত্রে যে মানে ভ্যাকসিন থাকে না, ধরো এই যে করোনা ভাইরাসের ক্ষেত্রে এখনো ভ্যাকসিন তৈরি হয়নি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যান্টিভাইরাল দিয়ে দেখতেছি যে এটা কাজ হয় কিনা, এই জন্য হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ লাগে। তারপর হচ্ছে ধরো যে বিভিন্ন ভাইরাসের বিভিন্ন সিরোটাইপ আছে, ধরো আমি একটা একটা ভাইরাস টাইপ 1 আছে, টাইপ 1 এর জন্য আমি একটা ভ্যাকসিন তৈরি করছি, কিন্তু টাইপ 2 আর টাইপ 3 জন্য আমি তৈরি করিনি। এখন এই টাইপ 2 আর 3 এর জন্য তোমার প্রোটেকশন লাগবে, সেক্ষেত্রে আমি করবো কি, তখন ওই ক্ষেত্রে আমি অ্যান্টিভাইরাল দিতে হতে পারে। আর এই ভাইরাসের ধরো এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের ঝামেলা হচ্ছে কেন, এক রকম মিউটেশন করতেছে। তাই মানে এই ধরো এখন এক রকম মিউটেশন আছে, 2 দিন বা এক মিউটেশন আছে, আমি তো এই মিউটেশনের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করছি, ওই মিউটেশনের বিরুদ্ধে তো ভ্যাকসিন তৈরি করিনি, তাই আমার ওই জন্য অ্যান্টিভাইরাল লাগতে পারে। আর এই করোনা ভাইরাসের ভ্যাকসিন যেটা তৈরি করতেছে, এরা করতেছে কি সকল মিউটেশন গুলো স্যাম্পল সারা বিশ্ব থেকে কালেক্ট করে তারপর তারা ওই ভ্যাকসিনটা তৈরি করছে। তাই করোনা ভাইরাসের ভ্যাকসিনে কোনো সমস্যা হবে না, মিউটেশন তৈরি হলেও প্রোটেকশন দিবে, তাই ভয় নাই। হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগের লিমিটেশন কি, এই ল্যাক অফ সিলেক্টিভ টক্সিসিটি। যদি তোমাদের জেনারেল ব্যাকটেরিওলজি পড়াইছে, আমি জানি না তোমাদের বলছি কিনা, সিলেক্টিভ টক্সিসিটি জিনিসটা কি, ধরো এই যে ধরো স্ট্যাফিলোকক্কাস অরিয়াসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক আমরা কি ইউজ করি, ফ্লুকক্সাসিলিন। এন্ড ওই স্ট্যাফিলোকক্কাসের বিরুদ্ধে এটা কিন্তু মানে সিলেক্টিভ, এটা আমার স্ট্যাফিলোকক্কাস বিরুদ্ধে ফ্লুকক্সাসিলিনই কাজ করবে। কিন্তু যেটা হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগের থেকে কোনো সিলেক্টিভ টক্সিসিটি নাই। মানে তোমার মানে এই ধরো যেমন হেপাটাইটিস এইচআইভি এর ক্ষেত্রে কোনো সিলেক্টিভ অ্যান্টিভাইরাল নাই, আমি বিভিন্ন অ্যান্টিভাইরাল দিতে পারি কিন্তু কোনো সিলেক্টিভ অ্যান্টিভাইরাল নাই, এটা হচ্ছে ল্যাক অফ সিলেক্টিভ টক্সিসিটি। আর এই এরা সহজেই রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, এরা হচ্ছে তাই লিমিটেশন। আর এই যে একটা ক্লাসিফিকেশন, এই মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। নিউক্লিওসাইড অ্যানালগ কি আছে, অ্যাসাইক্লোপিন, গ্যাংসাইক্লোপিন, এটা হচ্ছে এটা দেখবা ফার্মাতে সাধারণত ধরে থাকে। ফার্মাতেও আমি যখন রাইবা দিছি কারো অ্যান্টিভাইরাল পর্যন্ত আসে না, অ্যান্টিভাইরাল আগে অনেক টপিক আছে, ওগুলো ধরে সার্কুলার পরে তাহলে আসে লাস্টে। নিউক্লিওসাইড অ্যানালগ হচ্ছে সিডোফোবিন, নন নিউক্লিওসাইড ইনহিবিটর যে কি ফসকারনেট, তারপর হচ্ছে ইনহিবিটরস অফ রেট্রোভাইরাস, জিরোভুডিন,
প্রোটিন ইনহিবিটর হচ্ছে রেডিটোনাবির, আর ড্রাগস অ্যাক্টিং অন ইনহিবিটিং আনকটিং অ্যামান্টিডিন। এইগুলো নাম মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, এগুলো পরে ইচ্ছা হলে পড়বা। আমি আমি ফার্মার জন্য আমি পড়িনি অ্যান্টিভাইরাল, অনেক টপিক ছিল, ওই এত কিছু বাদ এই এই জিনিস পড়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। ভাইয়া আপনি হচ্ছে প্রিয়ন আর হচ্ছে ক্লাসিক্যাল ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্যের মধ্যে বলছিলেন যে ক্লাসিক্যাল ব্যাকটেরিয়া গুলা অ্যান্টিবডি রেসপন্সে তৈরি করতে পারে, কিন্তু ওই অ্যান্টিবডি কি আসলে কাজ করে ভাইরাসের এগেইনস্টে? আচ্ছা একদম, এখন শোনো, ধরো এখন এই যে করোনা ভাইরাসের ক্ষেত্রে তুমি চিন্তা করো, করোনা ভাইরাসে বলা হচ্ছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে যার একবার হচ্ছে তার সেকেন্ড বার কিন্তু হচ্ছে না, কারণ তার অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ইসের ক্ষেত্রে এই অন্য এখন এই যেটা হচ্ছে পিওনের ক্ষেত্রে ওর বারবার, ওর যেহেতু কোনো নাই বা শুধুমাত্র একটা প্রোটিন দিয়ে তৈরি থাকে, নিউক্লিক অ্যাসিড নাই, ওর অ্যান্টিবডি তৈরি করার যে ক্ষমতা এরা দিতে পারে না। তাই নরমাল ভাইরাসে সব এখন সব ভাইরাসে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় না। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এতে আমি প্রত্যেক শীতে আমি আক্রান্ত হচ্ছি, মানে এই মানে ধরো এখন আমি আমার ঠান্ডা লাগছে, আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শীতকালে হয়। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে হাজার হাজার সেরোটাইপ, এখন তোমার কোনবার কোনটাতে আক্রান্ত করতেছে কোনটাতে তুমি হচ্ছে ইনফেকশন, তাই কোনো ঠিক ঠিকানা নেই। তাই বলা মানে সকল ভাইরাসের ক্ষেত্রে এটা পসিবল না। ম্যাক্সিমাম ভাইরাসের ক্ষেত্রে যে একবার ইনফেকশন হলে পরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। যেমন এই ক্ষেত্রে চিন্তা করো যে ভ্যারিসেলার জোস্টার, একবার আক্রান্ত হলে পরবার সাধারণত তোমার হয় না। চিকেন পক্স কিন্তু যারা একবার আক্রান্ত হয় সাধারণত সেকেন্ড বার আক্রান্ত হয় না বলা যায়। আমি হাতে গুনে জীবনে আমি একটা পেশেন্টে দেখছি তার এরকম। এটা ছিল আমার লাস্ট, থ্যাংক ইউ। যদি আমার সামনে আর ক্লাস দিতে হয় কিনা জানি না, হলে জানা যাবে। আপাতত আমার জানি আমার এই 3টা ক্লাসই আছে, এখনো প্যারাসাইটোলজি ক্লাস দিচ্ছে কিনা আমি শিওর না। দেখি আমি মানে নোট গুলো তাও দিয়ে দেবো আজকে আল্লাহর রহমতে, মানে সব ঠিক থাকলে নোট গুলো আমি রাতের মধ্যে দিয়ে দেবো। আর তোমাদের মাইক্রো কোনো হেল্প লাগলে আমাকে বলবা, আমি আল্লাহর রহমতে মাইক্রো সলভ করতে চেষ্টা পারতে পারি বা ইনশাল্লাহ পারবো। আর কিছু কারো বলার আছে? আচ্ছা কেউ কি কিছু বলবার? না ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।